প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো আর পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে এসেছি এটি শুধুই একটি লেসন নয়, এটি একটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি লেসন। এটি হলো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ৬০ নং পৃষ্ঠায় 4.4.1-এ তোমাদের নিজেদের পড়া কবিতা সম্পর্কে একটি কাজ দেওয়া হয়েছে এবং এই কাজটি একটি ছকে করতে হবে, প্রদত্ত যে ছক দেওয়া আছে সাথে। আবারও বলে রাখি, এটি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক বা গুরুত্বপূর্ণ একটি লেসন, কারণ তোমাদের নতুন কারিকুলাম অনুযায়ী বোর্ডে যে পরীক্ষা হবে সেই মূল্যায়ন রূপরেখা দাঁড় করানো হয়েছে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ধরনের কোশ্চেন তোমরা বেশি পাবে বা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আশা করি ভিডিওটি তোমরা না টেনে সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবে। চলো এবারে আমরা দেখি আমাদের 4.4.1-এ কি প্রশ্ন করা হয়েছে বা কি কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সিলেক্ট 5 poems that you have read in your textbook, either বাংলা or English textbook of class 6, class 7, class 8, class 9। এখানে যা বলা হয়েছে সেটি হলো ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়া তোমার পাঠ্য বই বাংলা বা ইংরেজি থেকে 5টি কবিতা নির্বাচন করো। Then list them in the left column and identify their respective tones in the next column. বাম কলামে তাদের নাম লেখো এবং সংশ্লিষ্ট কবিতাগুলো টোন পাশের কলামে লেখো। Finally, quote from the poems and explain why you consider these poems for the particular tone in the next two columns. পরের দুই কলামে কবিতাগুলো থেকে উদ্ধৃত করো এবং কেন তুমি একটি নির্দিষ্ট টোনের জন্য ওই কবিতাটিকে বিবেচনা করেছ তা লেখো। তো প্রশ্নটি পড়ে আমরা এটা বুঝতে পারি যে আমাদের বিগত জীবনে পড়া ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে বাংলা বা ইংরেজিতে কবিতা পড়েছি এমন 5টি কবিতা প্রথমে নির্বাচন করতে হবে এবং সেই কবিতাগুলোর নাম ছকের বাম কলামে লিখতে হবে এবং পরবর্তী কলামে লিখতে হবে সেই কবিতাটি কি টোন বহন করে এবং শেষ দুই কলামে সেগুলোর প্রমাণ দিতে হবে, যেভাবে কবিতা থেকে কোনো লাইন বা লাইনসমূহ উল্লেখ করতে হবে এবং নিজে ব্যাখ্যা করে বোঝাতে হবে যে এভাবে এই লাইনগুলো উল্লিখিত টোনটি ধারণ করে বা বহন করে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। আমাদের যে ছকটি নিয়ে কাজ করতে হবে সেই ছকটি আমরা আবার ভালো মতো দেখি। ছকটিতে 4টি কলাম রয়েছে। প্রথম কলামটির নাম হচ্ছে নেম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার নাম। দ্বিতীয় কলামের নাম হচ্ছে টোন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির টোন, অর্থাৎ কবিতাটি মূলত কী ধরনের টোন বহন করে। 3 নম্বর কলামে রয়েছে কোট ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে উদ্ধৃতি। আর 4 নম্বর কলামে রয়েছে তোমার যে উদ্ধৃতি করা লাইনগুলো সেগুলো তোমার উল্লিখিত টোনকে কিভাবে ধারণ করে তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া। তো তোমাদের জন্য 5টি কবিতা থেকে তথ্য দিয়ে এই সমস্যাটির জন্য নমুনা উত্তর সাজিয়েছি এই ভিডিওতে। তবে উত্তরগুলো দেখার আগে সবাইকে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে এটি লাইক করে দাও, এতে তোমরা নিয়মিত ভিডিও আপডেট পাবে। তো আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এবারে আমরা 5টি কবিতার জন্য নমুনা উত্তর শুরু করি। তোমরা উত্তরগুলো এই মডেলে লিখবে। তো আমার প্রথম কবিতাটির নাম হলো মাই বুকস, যেটি ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। এজন্য নেম অফ দ্য পোয়েম বা কবিতার নাম এই ঘরে আমি লিখেছি মাই বুকস, ক্লাস 6। এবার আমি দ্বিতীয় ঘরে যেখানে লিখতে হবে টোন অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার টোন, সেখানে আমি লিখেছি এই কবিতাটির টোন হলো রিফ্লেকটিভ অ্যান্ড নস্টালজিক টোন, অর্থাৎ এই কবিতাটির টোন হলো রিফ্লেকটিভ অর্থাৎ স্মৃতিচারণমূলক, অ্যান্ড নস্টালজিক মানে স্মৃতি বেদনাতুর। তো তোমাদেরকে বলে রাখি, স্মৃতিচারণমূলক ও স্মৃতি বেদনাতুর দুটি শব্দ এক নয়, শুনতে এক মনে হলেও এদের অর্থের ভিন্নতা রয়েছে। রিফ্লেকটিভ বা স্মৃতিচারণমূলক হলো শুধুমাত্র স্মৃতি মনে করা বা স্মৃতি রোমন্থন করা,
কিন্তু যেটা নস্টালজিক তার মানে হলো স্মৃতি বেদনাতুর। স্মৃতি বেদনাতুর বলতে বোঝায় কোনো কিছুর পুরনো স্মৃতি যখন মনে বেদনা সৃষ্টি করে বা ব্যথা অনুভব করায়, অর্থাৎ কোনো কিছু স্মরণ করে অতীতের কোনো ঘটনা বা স্মৃতি স্মরণ করার মাধ্যমে যদি মনে ব্যথা অনুভব করা হয় সেটা হলো নস্টালজিক বা স্মৃতি বেদনাতুর টোন। 3 নম্বর ঘরে আমাদের নিতে হবে সেই কবিতা থেকে কোট বা উদ্ধৃতি। এখানে আমরা আমাদের এই কবিতাটি সম্পর্কে কবিতাটি থেকে আমরা কিছু উদ্ধৃতি নেব, কিছু লাইন নেব যেগুলো আমাদের এই টোনকে সাপোর্ট করে। মূলত টোটাল কবিতাটি টোনটি সাপোর্ট করে, তো যে লাইনগুলো আমরা নিব সেই লাইনগুলো যেন স্পষ্টভাবে টোনটি সাপোর্ট করে সেটি খেয়াল করতে হবে। তো আমি মাই বুকস কবিতা থেকে কয়েকটি লাইন নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। লাইনগুলো হলো, ইচ টাইম আই রিড আই মেক আ কল অন সাম কোয়েন্ট পারসন লার্জ অর স্মল who welcomes me with hearty hand and lead me through his wonderland. এবার 4 নম্বর ঘরে এক্সপ্লানেশন বা ব্যাখ্যা। এখানে বোঝাতে হবে যে এই লাইনগুলো কিভাবে আমার যে নেয়ার টোনটি সেই রিফ্লেকটিভ এবং নস্টালজিক টোন সেটা কিভাবে সাপোর্ট করে বা কিভাবে বহন করে সেটি আমাদের এখানে ব্যাখ্যা করে বোঝাতে হবে। তো তোমরা ব্যাখ্যাটি দেখো, দিস লাইন্স কনভে দ্য স্পিকার্স ডিপ রিকালেকশন অব দ্য ক্যারেক্টার্স। দিস লাইন্স কনভে, এই লাইনগুলো বা এই কবিতার চরণগুলো কনভে বা বহন করে দ্য স্পিকার্স মানে বক্তার বা লেখকের ডিপ রিকালেকশন মানে গভীর স্মৃতিচারণ অব দ্য ক্যারেক্টার্স গট ইন বুকস, বইতে তিনি যে চরিত্রগুলোর দেখা পেয়েছেন সেগুলোর তিনি গভীরভাবে স্মৃতিচারণ করছেন। ইভোকিং আ সেন্স অফ নস্টালজিয়া, যা জাগ্রত করে একটি বেদনাতুর অনুভূতি। অ্যান্ড রিফ্লেকশন অন দ্য জয়াস এক্সপিরিয়েন্স উইদিন দোজ স্টোরিজ, এবং সেই গল্পগুলোর মধ্যে একটা আনন্দময় অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায়। আশা করি তোমরা উত্তর প্রদানের পদ্ধতি বুঝতে পেরেছো, যে অল্প কথায় আমরা একটু ব্যাখ্যা করব কিভাবে এই লাইনগুলো আমাদের সিলেক্টেড টোন বা কবিতাটির টোনকে কিভাবে ধারণ করে সেটি বুঝিয়ে দেওয়া। তো তোমাদের সুবিধার্থে প্রয়োজনীয় শব্দগুলো কালার করে দিয়েছি, সাথে অর্থ দিয়েছি, যাতে তোমরা অ্যান্সারগুলো সহজে আয়ত্ত করতে পারো। এবারে আসি দ্বিতীয় কবিতায়। দ্বিতীয় নম্বরে যে কবিতাটি নিয়েছি সেটিও ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, লিটল থিংস নামে। কবিতাটির নাম, নেম অফ দ্য পোয়েম লিটল থিংস। এই কবিতাটির টোন হলো রিফ্লেকটিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ, স্মৃতিচারণমূলক ও চিন্তামূলক। তোমরা খেয়াল করো, আমি টোন অফ দ্য পোয়েম বা কবিতার টোন এই ঘরে লিখে দিয়েছি রিফ্লেকটিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ। রিফ্লেকটিভ অর্থ হচ্ছে স্মৃতিচারণমূলক, অ্যান্ড কন্টেম্পলেটিভ অর্থ হলো চিন্তামূলক, অর্থাৎ গভীর চিন্তামূলক। এবারে 3 নম্বর কলামে কবিতা থেকে লাইন উদ্ধৃতি দেওয়ার পালা। সেখানে আমি লিখেছি, লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ হেল্প টু মেক আর্থ হ্যাপি লাইক দ্য হেভেন অ্যাবভ। তো 4 নম্বর কলামে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে এই লাইনগুলো আমাদের এই টোনটিকে বহন করে। তো ইওর এক্সপ্লানেশন বা তোমার ব্যাখ্যা এই ঘরে আমরা লিখে দিই, দ্য পোয়েমস রিফ্লেকটিভ টোন ইজ এভিডেন্ট। কবির স্মৃতিচারণমূলক টোন স্পষ্ট। ইন ইটস কন্টেম্পলেশন অফ দ্য সিগনিফিক্যান্স অফ এ স্মল সিমিংলি ইনসিগনিফিক্যান্ট থিংস, মানে মনে হয় গুরুত্বহীন এমন জিনিসের প্রতি গভীর চিন্তার কারণে বা গভীর চিন্তার মাধ্যমে কবির গভীর চিন্তামূলক টোনটি এখানে স্পষ্ট হয়। অর্থাৎ এখানে কবি মনে হয় গুরুত্বহীন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে গভীর চিন্তা করেছেন। এর পরের লাইনে রয়েছে, দ্য পোয়েট এনকারেজেস অ্যাপ্রিসিয়েশন ফর দ্য লিটল মোমেন্টস, ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ। কবি প্রশস্তি করতে চান ছোট ছোট যে মুহূর্তগুলো রয়েছে বা ছোট ছোট মুহূর্তের সাথে সাথে উদারতার কাজগুলো এবং ওয়ার্ডস অফ লাভ মানে ভালোবাসার কথা। দিস স্মল অ্যাক্টস কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল হ্যাপিনেস অফ আর্থ। তো এই ছোট ছোট যে কাজগুলো, ভালো কাজগুলো, সেগুলো পৃথিবীতে সর্বোপরি বা সার্বিক একটি সুখের ব্যবস্থা করে বা অবদান রাখে। রিজেম্বলিং দ্য জয় ফাউন্ড ইন হেভেন,
স্বর্গে বা বেহেশতে পাওয়া আনন্দের সাথে যার তুলনা করা যায় বা মিল রয়েছে। এবারে 3 নম্বর কবিতাটির নাম হলো ইভ। এটি ক্লাস 7-এ মানে সপ্তম শ্রেণীতে একটি কবিতা। এই কবিতাটির টোন ছিল রিফ্লেকটিভ অ্যান্ড ইনস্ট্রাকটিভ। এই কবিতাটির টোন হলো স্মৃতিচারণমূলক ও শিক্ষামূলক। স্মৃতিচারণের পাশাপাশি এখানে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে, সেজন্য ইনস্ট্রাকটিভ টোনও রয়েছে এখানে। এবারে কবিতা থেকে উদ্ধৃতি নেয়া, and so hold on when there is nothing in you except the will which says to them hold on। এখানে আমরা বুঝিয়ে দেব এবারে 4th নম্বর কলামে ব্যাখ্যা করে যে এই লাইনগুলো কিভাবে এই রিফ্লেকটিভ এবং ইনস্ট্রাকটিভ টোন উভয়টিকেই ধারণ করে। দিস লাইনস রিফ্লেক্টস দ্য পোয়েমস ওভারঅল কন্টেম্পলেটিভ নেচার। এই লাইনগুলো কবির সার্বিক কন্টেম্পলেটিভ বা গভীর চিন্তামূলক প্রকৃতিকে প্রতিফলন করে। অফারিং গাইডেন্স অন পারসিভিয়ারেন্স, যা অধ্যবসায়ের দিকে ধাবিত করে। অ্যান্ড ডিটারমিনেশন, এবং দৃঢ় সংকল্পের প্রতিও। ইভেন ইন চ্যালেঞ্জিং সার্কামস্টান্সেস, এমনকি চ্যালেঞ্জিং বা সমস্যামূলক পরিস্থিতিতেও। দ্য রিফ্লেকটিভ টোন ইজ এভিডেন্ট অ্যাজ দ্য স্পিকার রিফ্লেক্টস অন দ্য কোয়ালিটিস অফ এন্ডিউরেন্স। এই প্রতিফলনমূলক টোনটি স্পষ্ট হয় যখন স্পিকার বা কবি, তার যিনি বক্তা অর্থাৎ কবি, প্রতিফলন করেছেন সেই গুণগুলো যার মধ্যে রয়েছে সহনশীলতা, একটি মানুষের সহ্য করার ক্ষমতা বা সহনশীলতা। সেই হিসাবে এটি একটি রিফ্লেকটিভ এবং সাথে সাথে এটি মানুষের জন্য শিক্ষামূলক বা ইনস্ট্রাকটিভও বটে। 4 নম্বরে যে কবিতাটি সেটির নাম হলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এটি ক্লাস 8 বা 8ম শ্রেণীর একটি কবিতা। এই কবিতাটির টোন হলো রিফ্লেকটিভ বা স্মৃতিচারণমূলক। এবারে 3 নম্বর কলামে আমরা এই কবিতা থেকে উদ্ধৃতি দিয়েছি, যেমন I wandered lonely as a cloud that floats on high over valleys and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze। এবারে your explanation বা তোমার ব্যাখ্যা, এই কলামে আমরা ব্যাখ্যা করে দেব যে এই টোনটি কিভাবে এই লাইনগুলোর মধ্যে বহন করে। The reflective tone is evident in the poet's contemplation of a solitary wanderer. The reflective tone is evident, এই প্রতিফলনমূলক বা স্মৃতিচারণমূলক টোনটি স্পষ্ট in the poet's contemplation, কবির গভীর চিন্তার মধ্যে, of a solitary wanderer, একজন নিঃসঙ্গ ভ্রমণকারী হিসেবে নিজেকে তিনি চিন্তা করেছেন বা ভেবেছেন। হ্যাপি বাই দ্য সাডেন জয়ফুল সাইট অফ ড্যাফোডিলস, যিনি খুশি হয়েছেন হঠাৎ করে সোনালি রঙের ড্যাফোডিলস ফুলের দৃশ্য দেখে। দ্য চয়েস অফ ওয়ার্ডস লাইক লোনলি, লোনলি এরকম একটি ওয়ার্ডের বা শব্দের চয়ন করা। অ্যান্ড দ্য ভিভিড ইমেজারি অফ দ্য ড্যাফোডিলস, এবং এই ড্যাফোডিল ফুলের স্পষ্ট চিত্রকল্প। ক্রিয়েট আ রিফ্লেকটিভ অ্যাটমসফিয়ার, একটি স্মৃতিচারণমূলক পরিস্থিতি বা পরিবেশ তৈরি করে। ইনভাইটিং দ্য রিডার্স টু শেয়ার ইন স্পিকার্স ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্টস, যা পাঠককে আকর্ষণ করে বা আমন্ত্রণ জানায় কবির যে আত্মবর্ণনামূলক মুহূর্ত সেটাকে উপলব্ধি করার জন্য। 5 নম্বর বা সর্বশেষ কবিতাটির নাম হলো বুকস, যেটি ক্লাস 9 বা 9ম শ্রেণীতে রয়েছে। তো সেই কবিতাটির টোন হলো রিফ্লেকটিভ বা স্মৃতিচারণমূলক। এখানে এই কবিতা থেকে কোট বা উদ্ধৃতি নিয়েছি। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার ফ্রেন্ড। এবারে আমরা ব্যাখ্যা করব এই লাইনগুলো কিভাবে রিফ্লেকটিভ টোন ধারণ করে। ইয়োর এক্সপ্লানেশন কলামে দ্য টোন ইজ অ্যাপারেন্ট, এই টোনটি স্পষ্ট। অ্যাজ দ্য স্পিকার এক্সপ্লোরস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ বুকস, যেহেতু স্পিকার বা বক্তা বা কবি অনুসন্ধান করেছেন বইয়ের রূপান্তরকারী ক্ষমতার বিষয়ে। অর্থাৎ কবি এখানে কল্পনা করেছেন যে বইয়েরও এমন কিছু পাওয়ার রয়েছে বা শক্তি রয়েছে যা কোনো একটি বিষয়কে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে।
দ্য আইডিয়া দ্যাট দ্য রুম মেল্টস, এই যে ধারণাটি যে এই রুমটি গলিত হয়ে গেল, অ্যান্ড দ্য রিডার ফাইন্ডস দেমসেলফ অ্যাট প্লে উইথ ক্যারেক্টার্স, এবং পাঠকরাও নিজেদেরকে খুঁজে পায় ওই চরিত্রগুলোর সাথে খেলাধুলায় মত্ত অবস্থায়। সাজেস্ট এ কন্টেম্পলেটিভ অ্যাসোসিয়েশন, এটি একটি চিন্তামূলক সংস্পর্শের ধারণা দেয়। উইথ দ্য ইমাজিনেটিভ ওয়ার্ল্ডস উইদিন বুকস, বইয়ের মধ্যে যে কল্পনার বিশ্ব রয়েছে বা কল্পনার পৃথিবী তার সাথে। আশা করি তোমরা সবাই নমুনা উত্তরগুলো বুঝতে পেরেছো। তোমরা এভাবেই পরীক্ষায় যদি আসে এই ধরনের কাজ বা এই ধরনের প্রশ্ন, তাহলে এভাবে তোমরা উত্তর দিবে। অল্প কথায় বুঝিয়ে দিবে যে লাইনগুলো বা উদ্ধৃতিগুলো কিভাবে এই টোনটিকে সাপোর্ট করে বা টোনটিকে বহন করে। এবারে আসো আমরা এই ইউনিটে যে কিছু গুরুত্বপূর্ণ নতুন শব্দ রয়েছে সেগুলোর অর্থ জানার চেষ্টা করি, কারণ এই বর্তমান লেসনটির মাধ্যমে চতুর্থ অধ্যায় শেষ। এবার আমরা দেখি যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলোর অর্থ কি। প্রথম শব্দটি দেওয়া হয়েছে সেটি হলো মাস্টারপিস। এই মাস্টারপিস শব্দের অর্থ কোনো লেখকের বা কোনো কবির জীবনের শ্রেষ্ঠ লেখা বা শ্রেষ্ঠ বই, শ্রেষ্ঠ গ্রন্থটি। তারপরে শব্দটি হলো ডেফিসিয়েন্সি, মানে ঘাটতি বা অভাব। ডেফিসিয়েন্সি অর্থ ঘাটতি বা অভাব। তারপরে রয়েছে গাইডেন্স, এটির অর্থ হলো পথ প্রদর্শন। তারপরে হলো ইলিটারেট, মানে হলো নিরক্ষর। এখানে একটা কথা বলে রাখি, অশিক্ষিত এবং নিরক্ষর শব্দ দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তাদের অর্থও আলাদা। আমরা অনেকেই ভুল করে অশিক্ষিত বোঝাতে গিয়ে নিরক্ষর শব্দটি বা নিরক্ষর বোঝাতে গিয়ে অশিক্ষিত শব্দটি ব্যবহার করি, কিন্তু অশিক্ষিত ইংরেজি হলো আনএডুকেটেড, আর ইলিটারেট অর্থ হচ্ছে নিরক্ষর। এরপরে শব্দটি হলো মাইজারলি বা কৃপণ। এরপরের আরেকটি শব্দ হলো অ্যাকোয়েন্টেন্স, অর্থ হলো পরিচিত ব্যক্তি। তারপরে শব্দটি হলো হিউমিলিটি, অর্থ নম্রতা। তারপরে হলো কনসিকুয়েন্শাল, মানে এর অর্থ হলো ফলদায়ক, যে কাজের মধ্যে কোনো ফল পাওয়া যায়। তারপরে হলো প্রসপারিটি বা সমৃদ্ধি। তারপরে হলো ফরচুনেট, অর্থ হলো ভাগ্যবান। আর সর্বশেষ শব্দটি হলো রিকমেন্ডেড, অর্থাৎ সুপারিশকৃত। তো এখানেই আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। পরবর্তীতে এরকম নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ।